প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সব ভালো আছো তো? আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে দ্রবণ। তো প্রথমে জানবো দ্রবণটা কি জিনিস। চ্যাপ্টারটা হচ্ছে দ্রবণ বা ইংরেজিতে সলিউশন। তো প্রথমে আমরা একটু জেনে নিই দ্রবণটা কি জিনিস, প্রাথমিক ধারণা। আমরা গ্রীষ্মকালে বাইরে থেকে এলে বা রৌদ্র থেকে এলে শরবত খাই, বা আমাদের বাড়িতে নতুন অতিথি এলে আমরা তাদেরকে শরবত দিই। তো শরবত তৈরি করার সময় শুরুতে কি করা হয় না, কিছুটা জল নিয়ে তার মধ্যে চিনি, নুন নির্দিষ্ট পরিমাণে মেশানো হয়। কোনোটা কিন্তু বেশি না, নির্দিষ্ট পরিমাণে। তো আমরা প্রথমে যদি একটা কাঁচের গ্লাসে এক গ্লাস জলে কিছুটা পরিমাণ চিনি দিয়ে নাড়তে থাকি, কিছুক্ষণ পরে দেখা যাবে চিনিটার দানাগুলো আর নেই, জলের মধ্যে মিশে গেছে, যেটাকে আমরা সরল ভাষায় বলি গুলে গেছে। গুলে গেছে কথাটার অর্থ হচ্ছে দ্রবীভূত হয়ে গেছে। এর মধ্যে জল নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ যদি চিনি দেওয়া হয়, দিয়ে নাড়তে থাকলে দেখা যাবে এটা হচ্ছে চিনির দ্রবণ তৈরি হল। তাহলে কি জিনিসটা হলো? কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে কোনটা জল কোনটা চিনি সেটা বোঝা যাচ্ছে না। একটা পরিষ্কার একটা জলের মতো গ্লাস আমরা দেখতে পাবো। তো এই জলীয় অংশটা যে কোনো অংশ নিয়ে যদি আমরা পরীক্ষা করি বা খাই, দেখবো সব জায়গায় অংশটা মিষ্টি। মানে যে চিনিটা আমরা জলের মধ্যে মেশালাম তার ধর্মটা স্বাতন্ত্র বজায় রেখেছে, মানে চিনির মিষ্টতা বজায় রেখেছে। আর জলের মধ্যে চিনির অণুগুলো বেশ সুন্দরভাবে ঢুকে গেছে, মানে দ্রবীভূত হয়ে গেছে। হ্যাঁ, তো পরিষ্কারভাবে মিশে গেছে বলে এটাকে আমরা বলছি সমসত্ব দ্রবণ। সমসত্ব মানে হচ্ছে তার প্রত্যেকটা অংশের ধর্ম একই রকম থাকবে, এবং এই ধরনের দ্রবণগুলোকে বলা হয় প্রকৃত দ্রবণ। এই ধরনের দ্রবণকে বলা হচ্ছে প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্রবণের যদি আমরা সংজ্ঞাটা লিখি তাহলে কি দাঁড়াবে? দ্রবণ দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ যে মিশ্রণের গঠন, উপাদান এবং ধর্ম সব সর্বদা একই হবে। দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণের যে কোনো অংশের গঠন, ধর্ম এবং উপাদান যদি একই হয় এবং উপাদানগুলির
আপেক্ষিক পরিমাণ নির্দিষ্ট সীমা অবধি বর্ধিত করা যায় তাহলে তাকে আমরা বলবো দ্রবণ। তবে মিশ্রণকে বলা হয় দ্রবণ। তাহলে এখানে আমরা কি কি জিনিস উল্লেখ করলাম? সমসত্ব 2 বা ততোধিক, মিনিমাম 2টো হতে হবে, তার চেয়েও বেশি হতে পারে কিন্তু মিনিমাম 2টো হতে হবে। যেমন শরবত তৈরি করতে গেলে নুন দিই, চিনি দিই, লেবুর রস দিই, এরকম মিনিমাম 2টো লাগবে, তার চেয়ে বেশি হতে পারে। সমসত্ব হতে হবে এবং সেটা মিশ্রণ হতে হবে। মিশ্রণ আর দ্রবণ একই নয়, একটু পরে বলছি। যে কোনো অংশের গঠন, ধর্ম, উপাদান যদি একই হয়, মানে যে কোনো অংশ নিয়ে আমরা যদি তুলে পরীক্ষা করি তাহলে তাদের ধর্ম একই বজায় থাকবে এবং তাদের আপেক্ষিক পরিমাণ নির্দিষ্ট সীমা অবধি বর্ধিত করা যায়। মানে এক গ্লাস জলের মধ্যে আমরা যদি প্রচুর পরিমাণে নুন দিতে থাকি বা চিনি দিতে থাকি তাহলে তার সেটাকে বলা যাবে না যে দ্রবণ বলে বা প্রকৃত দ্রবণ বলে বলা যাবে না। কেন না? তাদের আর নির্দিষ্ট স্বতন্ত্র ধর্ম বজায় থাকবে না। যেমন আমরা যদি কেউ যদি রসগোল্লা খায়, সে ম্যাক্সিমাম 10টা খেতে পারে, তার বেশি খেলে তার শরীর খারাপ করবে। সে 1টা খেতে পারে, 5টা খেতে পারে, 7টা খেতে পারে, 8টা খেতে পারে, 9টা খেতে পারে, 10টা খেতে পারে, তার বেশি খেলেই সমস্যা হবে। সেরকম এখানে যদি এক গ্লাস জলের মধ্যে 10 চামচ চিনি গোলা যায়, তার বেশি দিলেই সে দ্রবণটা আর প্রকৃত দ্রবণ থাকবে না। ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে দ্রবণের সংজ্ঞা। তো এরপরে আমরা পড়ব যে দ্রবণ হতে হলে দ্রবণের কি কি উপাদান থাকে। ঠিক আছে? দ্রবণে হচ্ছে 2টি উপাদান, দ্রাবক প্লাস দ্রাবক। দ্রাবক প্লাস দ্রাবক, এই 2টি উপাদান দ্রবণের মধ্যে থাকে। তো দ্রাবক কোনটাকে বলবো আর দ্রাবক কোনটাকে বলবো না? দ্রবণের মধ্যে যেই উপাদানটার আপেক্ষিক পরিমাণ কম তুলনামূলক সেটাকে বলা হচ্ছে দ্রাবক, আর যেই উপাদানটার আপেক্ষিক পরিমাণ তুলনামূলকভাবে বেশি সেটাকে বলা হচ্ছে দ্রাবক। সহজভাবে মনে রাখার জন্য দ্রাবক 2টো অক্ষরে, এটা কম পরিমাণে থাকে, আর দ্রাবক হচ্ছে 3টে অক্ষরে, এটা বেশি পরিমাণে থাকে। যেমন এই যে জলের মধ্যে চিনি মিশ্রণ তৈরি করা হলো বা দ্রবণ তৈরি করা হলো, এই ক্ষেত্রে দ্রাবকটা হচ্ছে জল আর চিনিটা হচ্ছে দ্রাবক। চিনিটা হচ্ছে দ্রাবক। তাহলে আমরা এখানে দেখলাম যে দ্রাবক কাকে বলে আর দ্রাবক কাকে বলে। এগুলো কি কি হতে পারে? দ্রাবকের মধ্যে চিনি হতে পারে, নুন হতে পারে, অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে। আর দ্রাবক জল, অ্যালকোহল, অন্যান্য আরো কতগুলো আছে, জৈব দ্রাবক, অজৈব দ্রাবক আছে।
তো সব ক্ষেত্রে যে দ্রাবক পরিমাণ কম থাকবে, দ্রাবকের পরিমাণ বেশি থাকবে তা নাও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে। যেমন KNO3, KNO3 হচ্ছে জলে ভীষণভাবে দ্রবীভূত হয়, মানে 100 গ্রাম জলে 150 গ্রাম জলে KNO3 দ্রবীভূত হয়ে যেতে পারে। তাহলে কি আমরা বলবো যে KNO3 এখানে দ্রাবক আর জলটা দ্রাবক? না, KNO3 হচ্ছে সেই আমাদের বন্ধুদের মধ্যে যারা প্রচুর রসগোল্লা খেতে পারে, অতিরিক্ত আর কি, সেরকম টাইপের লোক। তো 100 গ্রাম জলের মধ্যে KNO3 আপনা আপনি প্রচুর পরিমাণে দ্রবীভূত হতে পারে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই দ্রবণ আর দ্রাবকের দশা যদি একই হয়, দশা মানে ফেজ, যদি দুটোই তরল হয় বা দুটোই গ্যাসীয় হয় বা দুটোই কঠিন হয়, তাহলে আমরা সেক্ষেত্রে বিচার করতে পারবো যে দ্রাবকের যে ভৌত অবস্থা থাকবে, দ্রবণের যদি সেই ভৌত অবস্থা থাকে, তাহলে যেটা বেশি কম বা বেশি পরিমাণে থাকবে সেটাকে কিন্তু দ্রাবক ধরতে হবে। কিন্তু এক্ষেত্রে ওই 100 গ্রাম জলের মধ্যে 150 গ্রাম KNO3 দ্রবীভূত হলেও 100 গ্রাম ওই জলটাকেই দ্রাবক হিসাবে ধরতে হবে, KNO3 কে নয় কিন্তু। ঠিক আছে, কারণ জলেরও তরল আর পুরো দ্রবণটা গুলে যাওয়ার পর সেটাও থাকছে তরল, মানে দ্রবণটা তরল হচ্ছে। বুঝতে পারলে? এরপর আমরা পড়ব দ্রবণের কি কি ভাগ রয়েছে। তাহলে এইটার সঙ্গে দ্রবণের সঙ্গে দ্রাবকের সমান ভৌত অবস্থা থাকতে হবে। এবারে আমরা পড়ব দ্রবণের প্রকারভেদ। কঠিন দ্রাব্য, তরল, দ্রাবক। কি উদাহরণ কি? নুন জল, চিনি গোলা জল, CuSO4 দ্রবণ। জলের মধ্যে আমরা নুন দিই, নুনটা হচ্ছে কঠিন। জলের মধ্যে চিনি দিই, চিনিটা হচ্ছে কঠিন। জলের মধ্যে আমরা কপার সালফেট দিই, সেটাও কঠিন। এদের দ্রবণগুলো হচ্ছে এই কঠিন দ্রাব্য, তরল, দ্রাবক। এরপরে বলবো হচ্ছে উদাহরণটা গ্যাসীয় দ্রাব্য, তরল, দ্রাবক। 2 নম্বর গ্যাসীয় দ্রাব্য, তরল, দ্রাবক। কি উদাহরণ কি? আমরা যে যে কোল্ড ড্রিঙ্কস খাই, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে খুব উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ওই চিনি গোলা জলের মধ্যে, যেটাকে তরলটা থাকে তার মধ্যে প্রেসার দিয়ে ঢোকানো থাকে, তো সেইটাকেই বলা হচ্ছে তরল। দ্রাবকে গ্যাসীয় দ্রাব্য কার্বোরেটেড ওয়াটার, জলে দ্রবীভূত অক্সিজেন মানে ডিজলভড অক্সিজেন, BOD COD পড়েছি আমরা। তাহলে হচ্ছে কার্বোরেটেড ওয়াটার, কার্বোরেটেড ওয়াটার বা জল। আর একটা কি হচ্ছে না, জলে দ্রবীভূত অক্সিজেন, জলে দ্রবীভূত অক্সিজেন। এইটা হচ্ছে গ্যাসীয় দ্রাব্য, তরল দ্রাব্য। এখানে গ্যাসীয় দ্রাব্যকে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে দ্রাবক, কার্বন ডাইঅক্সাইড দ্রাবক, আর জলটা হচ্ছে দ্রাবক। এক্ষেত্রে জলে দ্রবীভূত অক্সিজেন মানে জলটা দ্রাবক আর অক্সিজেনটা হচ্ছে দ্রাবক, গ্যাসীয় দ্রাবক। এর পরের উদাহরণটা হচ্ছে তরল দ্রাব্য, তরল, দ্রাবক, দুটোই তরল। তিন নম্বর হচ্ছে তরল দ্রাব্য ও তরল দ্রাবক। এর উদাহরণ কি? অ্যালকোহলের জলীয় দ্রবণ, অ্যালকোহলের জলীয় দ্রবণ আর দুধ। অ্যালকোহলের জলীয় দ্রবণ মানে জলের মধ্যে যদি অ্যালকোহল মেশানো হয় তাহলে দুটোই তরল, তাদের অ্যালকোহলের পরিমাণ যদি কম থাকে তাহলে সেটাকে বলা হবে এই তরল দ্রাবক, তরল দ্রাবক। দুটোই যে কোনো বেশি পরিমাণ কম পরিমাণ থাকতে পারে এখানে। দুধের ক্ষেত্রেও একই রকম। তাহলে একটা উদাহরণ হচ্ছে অ্যালকোহলের জলীয় দ্রবণ আরেকটা হচ্ছে দুধ। এইগুলো হলো তিনটা প্রকারভেদ। তাহলে প্রকারভেদ গুলো কি কি হলো? কঠিন দ্রাব্য, তরল দ্রাবক,
2 নম্বর গ্যাসীয় দ্রাব্য, তরল দ্রাবক, 3 নম্বর তরল দ্রাব্য, তরল দ্রাবক। এই 3 রকমের দ্রবণ। ঠিক আছে। এরপর আমরা জানব যে জলকে সার্বজনীন দ্রবক বলা হয় কেন। জলের মধ্যে বেশিরভাগ পরিমাণ দ্রাবক দ্রবীভূত হতে পারে, সেই জন্য জলকে সার্বজনীন দ্রাবক বলে। একটু ডিটেল, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? কেন জলের মধ্যে কঠিন, তরল, গ্যাসীয় এই সমস্ত প্রকার দ্রাবক দ্রবীভূত হতে পারে। যেমন অ্যাসিড H2SO4, HNO3, HCl দ্রবীভূত হতে পারে। গ্লুকোজ, নুন মানে খাবার সল্ট, সোডিয়াম ক্লোরাইড, ফ্রুক্টোজ এগুলো দ্রবীভূত হতে পারে। তারপরে বিভিন্ন ধরনের গ্যাস, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলো দ্রবীভূত হয়। সব ধরনের পদার্থ মানে কঠিন, তরল, গ্যাসীয় সব দ্রবীভূত হতে পারে বলে জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। এর মধ্যে আমরা জানি জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে জল তরল অবস্থায় থাকে এবং ওই অবস্থায় জলকে সহজে বা নিরাপদে ব্যবহার করা যায়। এই জন্য জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। এরপরে আমরা পড়ব কিছু জৈব দ্রাবক। জৈব দ্রাবক আর অজৈব দ্রাবকের ব্যাপারটা কি? জৈব দ্রাবক হচ্ছে যার মধ্যে জৈব পদার্থগুলো দ্রবীভূত হতে পারে। আমরা ক্লাস 10 জৈব রসায়নের একটা চ্যাপ্টার আছে, পড়বো। তো জৈব পদার্থ কোনগুলো? মানে যেগুলো কার্বন দ্বারা গঠিত, যেমন হচ্ছে আমাদের ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, মিথেন, ইথেন, প্রোপেন, এগুলো হচ্ছে জৈব পদার্থ। এগুলো কেবলমাত্র জৈব দ্রাবকে দ্রবীভূত হতে পারে। আর অজৈব দ্রাবক কোনগুলো? অজৈব দ্রাবক হচ্ছে আমাদের এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ বা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ, এগুলো হচ্ছে অজৈব দ্রাবক। আর জল তো হচ্ছে সর্বজনীন দ্রাবক। তো জৈব দ্রাবক কোনগুলো? জৈব দ্রাবক হচ্ছে অ্যালকোহল, ইথার, বেনজিন, এগুলো। কেরোসিন, পেট্রোল, ডিজেল, অ্যাসিটোন, কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদি। অ্যাসিটোন, পেট্রোল, কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদি, এগুলো হচ্ছে জৈব দ্রাবক। একটু আগে একটা বলছিলাম মিশ্রণ আর প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য। মিশ্রণে যে কোনো পদার্থ মিশতে পারে এবং যে কোনো ভাবে মিশতে পারে, তার মধ্যে কোনো সীমা পরিসীমা থাকে না। এই যে বললাম দ্রবণের ক্ষেত্রে বলেছিলাম নির্দিষ্ট সীমার মধ্যে উপাদানগুলোকে, দ্রব্য পদার্থকে মিশাতে হবে, কিন্তু মিশ্রণের ক্ষেত্রে যে কোনো জিনিস আমরা মেশাতে পারি, তার কোনো নিয়ম নীতি নেই। কিন্তু দ্রবণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে মেশাতে হবে এবং তাদের উপাদানগুলি সমসত্বভাবে মিশবে। মিশ্রণের ক্ষেত্রে সমসত্ব ধর্ম নাও পালন করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মিশ্রণ আর প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য। এরপরে আমরা চলে যাব আরেকটা টপিক, যেখানে আরো 2 ধরনের দ্রবণের কথা আমরা পড়ব। প্রকৃত দ্রবণ পড়েছি, এবারে পড়ব প্রলম্বন আর কোলয়েড। এটা নতুন টার্ম, প্রলম্বন আর কোলয়েড কি জিনিসটা সেগুলো আমরা জানব। প্রলম্বনটা কি? যদি জলের মধ্যে বার্লি, ময়দা ইত্যাদি মেশানো হয় এবং ঝাঁকানো হয়, কিছুক্ষণ পর দেখা যায়
পাত্রের নিচে ওই বার্লি বা ময়দার গুঁড়ো থিতিয়ে পড়েছে। থিতিয়ে পড়েছে মানে পাত্রের নিচে দেখা যাবে, কিছুক্ষণ মিশিয়ে দেওয়ার পর ঝাঁকি দেওয়া হলো, প্রথমে ঘোলার মতো হয়ে গেল, ঘোলা হওয়ার পর কিছুক্ষণ রেখে দেওয়া হলো, তারপর দেখা যাবে নিচে এরকম থিতিয়ে পড়ে, উপরে জল রয়ে গেছে, নিচে এরকম থিতিয়ে পড়ে গেছে, সেডিমেন্ট পড়ে গেছে। এইটাকে বলা হবে প্রলম্বন। এর মধ্যে কণাগুলোর ব্যাস হচ্ছে 10⁻⁻⁴ থেকে 10⁻⁴ সেন্টিমিটারের মতো গুলো, এটাকে বলা হচ্ছে প্রলম্বন। তাহলে আমরা প্রলম্বনটা বললাম যেটা এর কণাগুলোর ব্যাস 10⁻⁴ সেন্টিমিটার এর বেশি। তো প্রলম্বন কণাগুলো ওই নিচে থিতিয়ে পড়ে, তো কোনোভাবে এরা ওই প্রকৃত দ্রবণ তৈরি করতে পারে না, অসংযুক্ত অস্বচ্ছ টাইপের একটা দ্রবণ তৈরি করতে পারে। তো এরপরে আমরা পড়ব কোলয়েড কাকে বলে। কোলয়েড কোলয়েড দ্রবণ, কোলয়েড গ্লু, জিলেটিন, স্টার্চ, এগুলো জলের মধ্যে যদি দেওয়া হয় তাহলে এরা না প্রকৃত দ্রবণ তৈরি করতে পারে আর না সংযুক্ত দ্রবণ তৈরি করতে পারে, এবং ঝাঁকালে নিচের মধ্যেও থিতিয়েও পড়ে না। এর মধ্যে কণাগুলো কি হয়, ভেসে বেড়ায়। এই কণাগুলোর ব্যাস হচ্ছে 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। কণাগুলোর ব্যাস 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। এর মধ্যে কণাগুলো ভেসে বেড়ায়, ইতস্তত ঘুরে বেড়ায়, কণাগুলো ভেসে বেড়ায়। এর কণাগুলো বড় আর কি, ভেসে বেড়ায়। এই ধরনের দ্রবণকে বলা হচ্ছে কোলয়েড দ্রবণ। কোলয়েড দ্রবণ আবার ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপার কোনো পেপারের মধ্যে যেতে পারে না, আর প্রলম্বন ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যেতে পারে না, আর প্রকৃত দ্রবণ সবার মধ্যে যেতে পারে। তাহলে কণাগুলো সাইজের উপর ডিপেন্ড করছে ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে যেতে পারবে কি পারবে না। তাহলে কণাগুলোর সাইজ প্রকৃত দ্রবণের ক্ষেত্রে যদি এরকম হয়, প্রলম্বনের ক্ষেত্রে এরকম হবে, আর কোলয়েড দ্রবণের ক্ষেত্রে এরকম আর একটু বড় হয়ে যাবে। ঠিক আছে? তো কোলয়েড দ্রবণগুলোর ক্ষেত্রে, কোলয়েড দ্রবণের মধ্যে যদি টর্চ দেওয়া হয়, টর্চ জ্বালা হয়, তাহলে এটা বিচ্ছুরিত হয়ে যায়। যেহেতু কণাগুলো ভেসে থাকে সেজন্য আলোটা বিচ্ছুরিত হয়ে যায়, এটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট। কণাগুলো বিচ্ছুরিত হয়ে যায়। এবার আমরা পড়ব যে বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম আর কোলয়েডের কি ব্যাপারটা। এবার আমরা পড়ব কোলয়েডের উদাহরণ বিভিন্ন রকম। তো তার আগে জেনে নিতে হবে বিস্তৃত দশা, বিস্তার মাধ্যমটা কি। বিস্তৃত দশা হচ্ছে এই দ্রাবের মতো, আর বিস্তার মাধ্যমটা হচ্ছে দ্রাবকের মতো। কোলয়েডের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। কোলয়েডে যে মাধ্যমে কোলয়েড কণাগুলো ছড়িয়ে থাকে বা ভেসে থাকে তাদেরকে বলা হচ্ছে বিস্তার মাধ্যম, আর বিস্তৃত দশাটা হচ্ছে কণাগুলোকেই বলা হচ্ছে বিস্তৃত দশা। যেমন কুয়াশার ক্ষেত্রে, কুয়াশার জলীয় কণার বায়ুর মধ্যে জলীয় কণাগুলো ভেসে থাকে। এখানে বায়ু হচ্ছে এখানে বিস্তার মাধ্যম, আর জলকণা হচ্ছে বিস্তৃত দশা। ঠিক আছে? এটা আমরা লিখতে পারি, বিস্তৃত দশা যদি জলকণা আর এটা যদি বায়ু হয় বিস্তার মাধ্যম, তাহলে কোলয়েডটা হবে কুয়াশা, এরোসল টাইপের, এরোসল বলা হয়। আর হচ্ছে কি
বিস্তৃত দশা যদি তরল ফ্যাট জাতীয় পদার্থ হয়, তরল ফ্যাট জাতীয় পদার্থ, ফ্যাট জাতীয় পদার্থ, আর বিস্তার মাধ্যম যদি তরল জল হয় তাহলে সেটাকে বলা হবে দুধ। এটা যদি জল হয় তাহলে হবে দুধ। আর দুধের মধ্যে কি থাকে? দুটো উপাদান। জলের মধ্যে ফ্যাট কণাগুলো ভেসে বেড়ায়। জল হচ্ছে এখানে বিস্তার মাধ্যম, আর বিস্তৃত দশা হচ্ছে ফ্যাট জাতীয় কণাগুলো। ঠিক আছে, এরপর একটা পড়বো কঠিন সূক্ষ্ম কার্বনের কণা, সেটা থাকবে বায়ুতে, তাহলে সেটা কি হয়ে যাবে? ধোঁয়া। কঠিন সূক্ষ্ম কার্বনের বা ধুলোর কণা, বিস্তার মাধ্যম কি হবে? বায়ু, তাহলে সেটা হয়ে যাবে ধোঁয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে কলয়েডের ভাগ। প্রলম্বনের ক্ষেত্রে কণাগুলো আকারে একটু বড় হয়, তারা দ্রাবকের থেকে বেশিরভাগ কিছু সময় থিতিয়ে পড়ে। কাদাবালির মিশ্রণে জলে যদি ঝাঁকালে প্রলম্বন তৈরি হয় কাদাবালির মিশ্রণে, এই দ্রবণ থেকে পলি মাটি ও কিছুক্ষণ পরে থিতিয়ে পড়ে। আগেকার দিনে কি করা হতো? ঘোলা জল তুলে এনে পরিষ্কার করার জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হতো বালতিতে, নিচে ওই প্রলম্বনের মতো যে কণাগুলো ছিল ওগুলো থিতিয়ে পড়লে সেগুলোকে উপরের পরিষ্কার জলটাকে আমরা ছেঁকে নিয়ে খাওয়া হতো। আগেকার দিনে এরকম করতো। আর বিভিন্ন এরকম সাবমার্সিবল বা টিউবওয়েল অত বেশি ছিল না, তখন বিভিন্ন পুকুর ডোবা থেকে জল নিয়ে সেইভাবে পরিষ্কার করে খাওয়া হতো। আরো বিভিন্ন রকমের পরিষ্কার উপায় ছিল, ফটকিরি দিয়ে বা জল ছেঁকে পরিষ্কার করা হতো। তো এভাবে করা হতো। এটা হচ্ছে কলয়েড দ্রবণের বিভিন্ন রকমের ভাগ। পরের দিন কলয়েড নিয়ে আরো একটু আলোচনা করব। তো আজ এই পর্যন্তই থাক, পরের দিন একটু বিস্তারিত আলোচনা করা যাবে, বিভিন্ন তিনটে তুলনামূলক আলোচনা। তো একটু আগে তো কি দেখলাম, একটা প্রকৃত দ্রবণের যদি কণাগুলো এইরকম সাইজ হয়, আর কলয়েডের সাইজগুলো যদি এরকম হয়, প্রলম্বনের কণাগুলোর সাইজ একটু বড় হবে। প্রলম্বনের কণাগুলোর সাইজ সবচেয়ে বড়, কলয়েডের একটু ছোট, আর প্রকৃত দ্রবণের আরো ছোট। ঠিক আছে, আজ এই পর্যন্তই।